আসসালামু আলাইকুম। ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায়ে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে কোনো আলোচনা করব না। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আসলে আমরা কি স্বাধীন? আমি তো মনে করি আমরা পরাধীন। স্বাধীনতার সবচেয়ে বড় সুফলটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। কারণ এই অর্থনীতি ব্যতীত একজন মানুষের জীবনে চলা অসম্ভব। আপনি যে সেক্টরেই যান, অর্থনীতির প্রয়োজন আছে, আপনার সম্পদের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। তাহলে এই অতীব প্রয়োজনীয় বস্তুটা কি আসলে স্বাধীন? আপনার অর্থনীতি তো আপনার কন্ট্রোলে নাই। আপনার অর্থনীতি কন্ট্রোল করে ব্যাংক। আপনার হাতে যদি আজকে 1 লক্ষ টাকা থাকে, 1 বছর পরে এটা 1 লক্ষ টাকা থাকে না, এটা 80,000 টাকায় রূপান্তরিত হয়ে যায়, 90,000 টাকায় কনভার্ট হয়ে যায়। এই যে 10,000 20,000 টাকার গ্যাপটা হয়ে যায়, এই টাকাটা যায় কই তাহলে? আচ্ছা, আপনার এটা বুঝতে হয়তো কষ্ট হইতে পারে যে আপনি তো 1 লক্ষ টাকা যদি আপনার পকেটে রাখেন বা আপনার ড্রয়ারে রেখে দেন, 1 বছর পরে 1 লক্ষ টাকাই পান, তাহলে কমলো কই? বা 10-20 হাজার আমি যে বললাম গায়েব হয়ে যাইতেছে, এটা কই যাচ্ছে? আসলে বিষয়টা ওইভাবে চিন্তা করলে হবে না। আপনি চিন্তা করেন যে 1 বছর আগে আপনি 1 লক্ষ টাকায় কত মন ধান বা গম বা খাদ্যদ্রব্য কিনতে পারেন, বা আপনার নিত্য প্রয়োজনীয় পোশাক কিনতে পারেন। 1 বছর পরে ওই সমপরিমাণ 1 লক্ষ টাকায় আপনি কি পরিমাণের খাদ্যদ্রব্য বা পোশাক কিনতে পারেন? এই দুইটার ডিফারেন্স যদি আপনি বের করেন, তাহলেই পাবেন যে আসলে আপনার টাকার ভ্যালু কমতেছে। এই যে ভ্যালু কমতেছে, এটা কি এমনি এমনি ভ্যালুটা কমে যাইতেছে, নাকি এর পিছনে কোনো মাস্টার মাইন্ড আছে, নাকি এর পিছনে কোনো মেকানিজম আছে? যদি থাকে সেটা কি? অর্থনীতি তো সর্বজনীন, প্রত্যেকটা ব্যক্তির দরকার, প্রত্যেকটা ব্যক্তির টাকা দরকার। তাহলে এই মেকানিজমটা কেন অপ্রকাশিত? এটা কেন লুকায় রাখা হয়েছে? এটা কেন মুক্ত নয়? কেন এটা পরাধীন? তার মানে আমি এটা বলতে পারি যে আদতে আপনি স্বাধীন না, আপনি পরাধীন। যদি ওই মেকানিজমটা আপনার সামনে উপস্থাপন করা হইতো, তাহলে আপনি এটা বুঝতে পারতেন যে এটা কত বড় একটা ধোঁকার জায়গা, কত ধোঁকার মধ্যে আপনি আছেন। দেখুন, আপনি একটা বিষয় দেখেন, লক্ষ্য করেন যে আপনি জব করতেছেন বা ব্যবসা করতেছেন, আপনার হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের দরকার আছে একটা ব্যবসা করতে হলে। অ্যামাউন্ট আপনি কই পাচ্ছেন? ব্যাংক থেকে লোন নিতে হইতেছে। আপনি যে কোম্পানিতে চাকরি করেন, সে মালিকের সাথে আপনি কথা বলেন, ওনারের সাথে কথা বলেন, দেখেন সেও 10-5টা ব্যাংকে ঋণ নিয়ে বসে আছে। মাস শেষে আপনার যে স্যালারি ঢোকে, এই টাকাটাও সে ঋণের মাধ্যমেই নেয়। তো কেন এই ঋণের মধ্যে কেন যাইতে হবে? আমাদেরকে এমন একটা গোলক ধাঁধার মধ্যে রাখছে যে আমার কাছে যদি আমার প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা থাকে, আমি সেটা নিয়ে ব্যাংকে জমা করে আসি। আবার আমার যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু টাকা দরকার হয়, তাহলে আমি সেটা ব্যাংক থেকে নিয়ে আসি। আচ্ছা, ব্যাংকের এই জায়গায় লাভটা কি স্বার্থে, কোন স্বার্থে ব্যাংক আমাদের এই সেবাটা প্রদান করে? এটা কখনো চিন্তা করছেন? আপনি কি মনে করছেন যে ব্যাংক শুধু আপনার কাছ থেকে টাকা জমা নিয়ে আপনাকে 8% সুদ দেয়, আর ব্যাংক যাকে ঋণ দেয় সে 10% সুদ ব্যাংকে দেয়, এই 2% ঋণে বা 3% ঋণে ব্যাংক চলে? যদি আপনি এটা ভাইবে থাকেন, আপনি ভুল ভাবছেন। আপনার এই চিন্তাটা পরিবর্তন করা দরকার। ব্যাংক শুধু ঋণের মাধ্যমে চলে না। ব্যাংক আপনার আমার সম্পদ। এই যে একটু আগে বললাম না যে আপনি 1 লক্ষ টাকা আপনার ড্রয়ারে রেখে দিলে 1 বছর পরে এটা 80,000 টাকা হয়ে যায়, 90,000 টাকা হয়ে যায়। এই যে সম্পদের যে ভ্যালু কমতে থাকে, বিক্রয় মূল্য বাড়তে থাকে, এই সম্পদটা আসলে ব্যাংকের কাছে চলে যায়।
এটা যদি বুঝতে হয় আপনাকে বুঝতে হবে সুদ কিভাবে চলে, ফ্র্যাকশনাল রিজার্ভ কি, ফ্র্যাকশনাল রিজার্ভ কিভাবে কাজ করে। আমাদেরকে এই বিষয়গুলো থেকে সরাই রাখা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে আমরা যখন ক্লাস 1-2-তে পড়ছি তখন হয়তো বা সুদের কোনো লেনদেন আমরা পাইনি, কিন্তু ক্লাস 3 থেকে শুরু করে যতদূর পড়াশোনা করছি প্রত্যেকটা ক্লাসে ম্যাথমেটিক্সে বা অঙ্কে গণিতে আমরা সুদের একটা হিসাব পাইছি, যে অমুক ব্যবসায়ী সুদ নিল, অমুক ব্যবসায়ী সুদ দিল। হ্যাঁ, কিন্তু সুদটা আসলে কি এই জিনিসটাই আমরা এখনো বুঝি না। সুদের মাধ্যমে যে আপনার আমার সম্পদ চুইসে নেওয়া হইতেছে এটা আমরা কেউ বুঝি না। আমরা বাহ্যিকভাবে দেখি যে একটা ব্যাংক একজন ব্যক্তির কাছ থেকে টাকা আমানত রাখছে, তাকে কিছু টাকা সে অতিরিক্ত দিচ্ছে, সে জায়গাতে ব্যবসা করতেছে। আবার যার কাছে ঋণ দিচ্ছে তার কাছ থেকে একটা পরিমাণ টাকা নিতেছে, কিন্তু এর মাধ্যমে যে সে সমাজের সম্পদ চুষে নিতেছে এটা আমরা বুঝি না। আপনি কি জানেন এই সুদের মাধ্যমে শুধু যে ব্যক্তি সুদ দেয় তার সম্পদই যায়? ব্যাপারটা এমন না। এটা কি জানেন আপনি? না জানারই কথা, কারণ এই বিষয় তো আমাদের সামনে কখনো আলোচনাই হয় না। আসলে ধরেন একজন ব্যক্তি 1 লক্ষ টাকা ব্যাংকের কাছ থেকে ঋণ নিছে, সে 10,000 টাকা বছর শেষে সুদ প্রদান করলে ব্যাংকে, এই 10,000 টাকা আসলো কোত্থেকে? এই 10,000 টাকা আপনার আমার একজন কৃষকের, একজন দিনমজুরের পকেট থেকেও আসে। যদিও সে বলতে পারে না এটা আমার ইনকামের টাকা, আমি সুদ দিছি, আদতে না। এই টাকাটা ওই যে আপনার যে সম্পদের ভ্যালু কমে যাইতেছে, টাকার মান কমে যাইতেছে, ওই মানটা এই 10,000 টাকা। এটা বাহ্যিকভাবে আপনি চিন্তা করলে পাবেন না। এটা চিন্তা করতে হলে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে। তাহলে পরিশেষে আমি এটা বলবো যে আপনি আসলে স্বাধীন না, আমি আসলে স্বাধীন না। স্বাধীনতাটা জাস্ট একটা ফাঁকা বলি। আর এর মাধ্যমে আমাদেরকে আসলে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে রাখা হয়েছে। কেন? আপনি আমি সবাই জানি যে যদি একটা লাঠিকে কারো কাছে দেওয়া হয়, সে একটা লাঠি সহজেই ভেঙে ফেলাইতে পারবে, কিন্তু যদি 10টা লাঠি একটা বান্ডিল করে দেওয়া হয় তাহলে এই 10টা লাঠি সে কখনো ভাঙতে পারবে না। এই যে স্বাধীনতা বলতে যেটা আমাদেরকে বোঝানো হয় যে আমরা একটা অঞ্চলে স্বাধীন সার্বভৌমত্বে বসবাস করি, এটা একটা কি বলে আপনার ভাবা বলি। এর মাধ্যমে আমাদেরকে ওই যে একটা লাঠি, একটা বান্ডিল থেকে, 10টা লাঠির একটা বান্ডিল থেকে আমাদেরকে পৃথক করে রাখা হয়েছে, যাতে আপনি চাইলেও কিছু বলতে পারবেন না। এই অর্থনীতি কার কন্ট্রোলে আছে? এই অর্থনীতিটা যারা সহজ ভাষায় বলতে গেলে যাদের হাতে ডলারের কন্ট্রোল আছে, তাদের হাতে এই অর্থনীতির কন্ট্রোল। আমরা যদি আমাদের দেশের ভিতরে চিন্তা করি তাহলে এই অর্থনীতির কন্ট্রোলটা আছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। যত আমাদের দেশে মোটামুটি 65-66টার মতো ব্যাংক আছে এদের হাতে, কিন্তু এদের সমষ্টি গিয়ে কই আটকাইছে? এরা গিয়ে আমেরিকার কাছে বা পশ্চিমা বিশ্বের কাছে আটকে গেছে, কেননা অর্থনীতি তাদের দ্বারাই কন্ট্রোল। আর এই যে বিভক্ত, এই বিভক্তটা তাদের থেকেই আসছে। দেখেন, আপনি চিন্তা করেন আমেরিকার এরিয়াটা কি ছোট? না, তারা কিন্তু অনেক বড় রাষ্ট্র, কিন্তু আমাদেরকে কেন ছোট ছোট করে রাখা হয়েছে? যাতে আমরা কিছু বলতে না পারি। আপনি বলে দেখেন, এই ইকোনমি বা অর্থনীতির বিরুদ্ধে কিছু বলে দেখেন, দেখবেন আপনাকে ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। আমরা যদি ইউনাইটেড থাকতাম, ধরেন এশিয়া মহাদেশের যতগুলো রাষ্ট্র আছে বা দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে, সবগুলা দেশ যদি একত্রিত থাকতাম, একটা ইকোনমিতে একটা মুদ্রায় লেনদেন করতাম, তাহলে কি হইতো? আমেরিকার প্রদত্ত যে ডলার আছে, ডলার সিস্টেম আমরা ভেঙে ফেলাইতে পারতাম ইজিলি। কিন্তু আপনি আজকে ডলার নিয়ে কথা বলেন, আপনি অর্থনীতি চেঞ্জ করতে চান, আপনার কোমর ভেঙে ফেলা হবে, কারণ আপনি একা। আপনার পণ্য বাইরে থেকে আমদানি করতেই হবে,
বাহিরে আপনার পণ্য রপ্তানি করতে হবে। কিন্তু যদি দক্ষিণ এশিয়া ধরা হইতো, এই দক্ষিণ এশিয়াতে যতগুলো দেশ আছে সবগুলো ধরা হইতো, তাহলে কি আপনার যে দক্ষিণ এশিয়ার মধ্যে আপনার এটা সীমাবদ্ধ ছিল, আপনি একটা মুদ্রাতে সমস্ত সম্পদ সমস্ত কিছু আদান প্রদান করতে পারতেন। আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দিয়ে সে এটার ফায়দা নিতেছে। আচ্ছা, অনেক গভীরে চলে গেছি, এটা 1-2 দিনের আলোচনা নয়, প্রতিনিয়ত আলোচনা করতে হবে এই বিষয় নিয়ে। আমরা যে এখনো চাইলে পারবো না বিষয়টা তেমন নয়, এখনো আমাদের একটু কষ্ট হবে। একটা ছোট রাষ্ট্র হিসাবে, একটা ছোট অবস্থান থেকে আমরা যদি এটার প্রতিবাদ করি অনেক কষ্ট হবে, তবে একবারে এটা আমরা পারবো না, আমাদেরকে ধাপে 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 আগাইতে হবে। এর জন্য কি দরকার? এর জন্য দরকার আমাদের নিজেদের, আমরা যে লেনদেনগুলা করি এই লেনদেনগুলা থেকে সুদমুক্ত করা। কেননা এই পুরো কন্ট্রোলটা তাদের হাতে, তারা আমাদেরকে এই সুদভিত্তিক সিস্টেমটা বলতে পারেন পানির সাথে শরবতের মতো গুলায় খাওয়াই দিছে। আমরা এর বাইরে কিছু চিন্তা করতে পারি না, কিন্তু আমাদেরকে এখন এর বাইরে কিছু একটা চিন্তা করতে হবে। এর বাইরে চিন্তা করতে হইলে আমাদেরকে এই যে আমরা ব্যাংক মুখী, এটার প্রবণতা কমাইতে হবে। আপনি কি ভাবতে পারেন বা আপনি কি চিন্তা করেন যে ব্যাংক আপনার সম্পদের নিরাপত্তা দেয়? না, ব্যাংক আপনার সম্পদের নিরাপত্তা দেয় না। কিভাবে? আপনি হয়তোবা একটু যদি পিছনে তাকান মনে করতে পারবেন যে আমাদের দেশে কয়েকটা ব্যাংকের এখনো অবস্থা নাজুক, তারা এখনো ঘুরে দাঁড়াইতে পারে নাই ভালো মতো। কি কারণে? তাহলে তারা কি পারছে তার গ্রাহকদের অর্থ সম্পদ নিরাপত্তা দিতে? পারে না। কোনো ব্যাংকেরই সম্ভব না এটা, যদি আমরা না চাই। আপনি চান যে কোনো একটা ব্যাংকের, আজকে সবাই গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আনেন, দেখবেন সাথে সাথে ব্যাংক ভ্যানিশ, দুমড়ে মুচড়ে পড়ে যাবে ব্যাংক। তার মানে বলতে পারি যে ব্যাংক আসলে আপনার সম্পদের নিরাপত্তা দিচ্ছে না, আমরাই ব্যাংকের নিরাপত্তা দিচ্ছি। আপনি ব্যাংক থেকে আপনার অর্থ তুলে নেন, ব্যাংক ভ্যানিশ। আপনি যতক্ষণ না আপনার সম্পদ আপনি ওই ব্যাংকে গিয়ে রাখতেছেন ততক্ষণ এই ব্যাংক টিকে আছে। পরিশেষে আমি বলবো, আমার চিন্তা ভাবনা যে আমার দেশকে প্রথমে সুসংগত করা, আমার সমাজকে সুসংগত করা। আমরা এই সুদভিত্তিক অর্থনীতির বাইরে চিন্তা করতে চাই। আমার সমাজের যে কৃষক আছে, যে দিনমজুর আছে, তাদের নিরাপত্তা প্রদান করা। এই সুদের মাধ্যমে আমার আপনার সম্পদ, কৃষকের সম্পদ, গরিবের সম্পদ চুষে নিতেছে। এটার শেষ পজিশন হচ্ছে আমেরিকায় এটা পৌঁছায়। বাহ্যিকভাবে আমরা দেখতে পারি যে আমার দেশের ব্যাংকে এইগুলা নিচ্ছে, কিন্তু এই ব্যাংকগুলোর মাধ্যমে তারা পশ্চিমে এইগুলা চলে যাচ্ছে। তাহলে আমরা যে স্বাধীনতার মধ্যে আছি, এটা আসলে স্বাধীনতা না। আপনি সেই দিন স্বাধীন হবেন যেদিন আপনার নিজের ইকোনমি একটা শক্তিশালী অবস্থানে থাকবে। আপনি চাইলে আজকে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রায় লেনদেন করতে পারেন না, কিন্তু আপনি সেই সক্ষমতা যেদিন অর্জন করতে পারবেন যে আপনি ডলারের এগেনস্টে অন্য কোনো অর্থনীতি বা অন্য কোনো মুদ্রা দিয়ে আপনি কোনো পণ্য আমদানি রপ্তানি করতে পারবেন, সেই দিন আপনি স্বাধীন। স্বাধীনতা বলতে শুধু একটা ভূখণ্ডের মধ্যে থাকা এটা না। স্বাধীনতা বলতে মানে আপনি শুধু একটু বলতে পারছেন এটা না। আপনাকে সমগ্র বিশ্বের মধ্যে চলতে হবে। যদি আপনি এটা করতে পারেন তবেই আপনি স্বাধীন। তো একটু চিন্তা করেন এখন যে আমি যেটা বললাম, আপনি আসলে স্বাধীন না, আমিও স্বাধীন না। এটা কি সত্যি আপনি স্বাধীন? একটু চিন্তা করতে থাকেন। সকলে নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।